নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি, সাথে আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য শিলচরের বাসিন্দা ডক্টর আর কানুনকে 15 একর জমি দেওয়া হবে। এর জন্য সরকার উদ্যোক্তার কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবে না। মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দিয়েছে সরকার। রবিবার আগরতলা স্থিত অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস 2024 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ক্যান্সার নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার আগরতলা স্থিত অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস 2024 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন। এ ব্যবস্থা রাজ্য সরকার ক্যান্সার হাসপাতালে করেছে। আরও কিভাবে উন্নত পরিষেবা তাদের বিনামূল্যে দেওয়া যায় তার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আগে অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে শুধুমাত্র রেডিওথেরাপি দেওয়া হতো, এখন অন্তঃসার্জারি পর্যন্ত হাসপাতালে হয়। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য ডক্টর আর কানুনকে 15 একর জমি দেওয়া হবে। এর জন্য সরকার উদ্যোক্তার কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবেন না। মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দিয়েছে সরকার এবং উত্তর জেলায় যদি এই ক্যান্সার হাসপাতাল গড়ে ওঠে তাহলে 59 জেলা এবং উত্তর জেলার মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, যারা তামাক জাতীয় দ্রব্য সেবন করেন তাদের অবশ্যই তামাক জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। তামাক জাতীয় দ্রব্যের কারণে মানুষের ক্যান্সারের বেশি আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি। কারণ ক্যান্সার পেশেন্টের থেকে কোনো অবস্থায় পয়সা নেওয়াটাই যেন মনে হয় যেন একটা বিপজ্জনক, এটা হওয়া উচিত না। মানবিকতার খাতিরে তাদের বিনা পয়সায় ট্রিটমেন্ট করা উচিত এবং সেই ব্যবস্থা আমাদের ত্রিপুরা সরকার এবং ডিপার্টমেন্ট এবং এই হসপিটাল করছে। আরও কি করা যায়, সুযোগ সুবিধা দেওয়া যায়, সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে সেটা করা উচিত। এবং আমি আশা করি যে এই অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল আরও বেশি আমি গীতাজিকে বলবো যে আরও কি কি সুবিধা, মডার্ন ইনস্ট্রুমেন্ট বা আরও কি কি আনা যায়। এবং আমি তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো। আয়োজিত অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সংবর্ধনা তুলে দেন। 70 দশকের ক্লাবের সংস্কৃতির সাথে বর্তমানের ক্লাবগুলির সংস্কৃতির তুলনা করা যায় না। তখন ক্লাবগুলিতে এক অস্থির পরিবেশ ছিল। বর্তমানে ক্লাবগুলিতে মহিলারা মুখ্য ভূমিকা পালন করে সুষ্ঠু ও শান্তির পরিবেশ বজায় রেখেছে। রবিবার রাজধানীর বরদোয়ালি স্থিত কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশু উৎসব 2024 অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ক্লাব সম্পর্কে মানুষের ধারণা বদলেছে। এখন আর দুর্গাপূজা আর সরস্বতী পূজায় সীমাবদ্ধ নেই ক্লাবগুলি। বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসছে তারা। এখন আর 70 দশকের ক্লাবের সংস্কৃতির সাথে সাথে বর্তমান ক্লাবগুলির সংস্কৃতি তুলনা করা যায় না। 70 দশকের ক্লাবগুলির অস্ত্রের আস্ফলন মানুষ দেখত। এক অস্থির পরিবেশ সৃষ্টির ভয়ে মানুষ ক্লাবগুলিতে যেতে চাইত না। বর্তমানে মহিলারা মুখ্য ভূমিকা পালন করে সুষ্ঠু ও শান্তি পরিবেশ বজায় রেখেছে। রবিবার রাজধানীর বরদোয়ালি স্থিত কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশু উৎসব 2024 অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার 50% মহিলা, আর সরকার যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে তাতে মহিলারা যদি যুক্ত হয় তাহলে সমাজ অবশ্যই পরিবর্তন হতে বাধ্য। সরকারও সে দিশায় এগিয়ে চলেছে। মহিলা সশক্তিকরণের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মার্গদর্শনের রাজ্য সরকারও এগিয়ে চলেছে। ক্লাবে এই ধরনের আয়োজনের রাজ্যের কৃষ্টি সংস্কৃতি বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশে যে কাহিনীগুলি রয়েছে সেগুলো যদি ছেলে মেয়েদের অবগত করা হয় তাহলে তাদের মানসিক বিকাশ ঘটবে। কি সমস্যাটা দেখুন আপনি, তো এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, যদি একটা ক্লাব যদি তার সমস্যা সমাধান করতে পারে, একটা সরকার যদি সমস্যার সমাধান করতে পারে, আর সমস্যা সৃষ্টি করে আগে ক্লাব চলতো এবং সরকারও আগের যে সরকার আমরা দেখেছি তারও সমস্যা সৃষ্টির মাধ্যমে কিন্তু সরকারে থাকতো। এখন কিন্তু সেটা অনেকটা কমে গেছে।
আমি চাইবো যে সমস্যার নিরসনে আমরা উই আর অল বর্ন ফর আদার্স, নট ফর আওয়ারসেলফ। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর। স্যান্দন টিভি। আগরতলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকার পুরনো মোটর স্ট্যান্ডে কোনো সুলভ নেই, চরম দুর্ভোগের শিকার এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা। স্মার্ট সিটিতে আনস্মার্ট প্রশাসন। আগরতলা শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় পুরনো মোটর স্ট্যান্ডে কোনো সুলভ নেই, চরম দুর্ভোগের শিকার এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা। অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে ড্রেনে উন্মুক্তভাবে মূত্রত্যাগ করছে পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা। এ অভিযোগটি উঠছে রবিবার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে। এক টমটম চালকের বক্তব্য, রাস্তার পাশে উন্মুক্তভাবে মূত্রত্যাগ করার কারণে যাত্রীরা টমটমে উঠতে চাইছে না। স্মার্ট সিটির কাজ ধরার আগে এলাকায় একটি সুলভ ছিল। যাত্রীরা, পথচারী এবং ব্যবসায়ীরা সকলে সুলভে গিয়ে মল মূত্র ত্যাগ করত। তারপর শৌচালয়টি ভেঙে ফেলার পর গত কয়েক বছর ধরে এভাবে দুর্ভোগের শিকার হচ্ছে সকলে। চরম ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে মহিলারা। গাড়ি থেকে নেমে তারা এই সমস্যায় পড়ে নাজেহাল হয়ে বাড়ি ফিরছে। গাড়ি চালক এবং ব্যবসায়ীদের দাবি সুলভ অবিলম্বে দরকার। স্মার্ট সিটির কাজ কবে নাগাদ শেষ হবে সেটা পরের বিষয়, কিন্তু দ্রুত যদি এলাকায় সুলভ তৈরি করা না হয় তাহলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের অভিমত, বাড়ি ঘরের ক্ষেত্রে শৌচালয় ভাঙার আগে বিকল্প একটি শৌচালয় নির্মাণ করা হয়। প্রশাসনেরও সেই ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন ছিল। সুলভে খুবই দরকার, বিশেষ করে আজকে প্রায় প্রতিদিন লাখ খানেক লোক ট্রানজ্যাকশন হয় যাতায়াত করে বিভিন্ন সাইড থেকে, নর্থ থেকে ইস্ট, ওয়েস্ট থেকে ইস্ট। কিন্তু এখানের মধ্যে দীর্ঘ 5 বছর হয়ে গেছে সুলভ ভাঙছে। ভাঙার পর আর দ্বিতীয় কোনো সুলভের বন্দোবস্ত করা হয়েছে না, খুবই দুঃখজনক। আমরা যেটুকু জানি যে আমার বাড়ির ল্যাট্রিনটা ভাঙার আগে নতুন একটা ল্যাট্রিন বানিয়ে তারপর আমরা আরেকটা ল্যাট্রিন বানাই বা পেছা করে বানাই। কিন্তু বুঝতে পারছি না বর্তমান এমসি কী ডিসিশন নিল। আজকে অত্র এরিয়ার দোকানদার, রিক্সা চালক, অটো চালক এবং যাত্রীরা ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয়। স্যান্দন টিভি। প্রতি বছরের মতো এবছরও লংতলায় ব্যান্ড শিল্প ও বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে। মানুষকে আনন্দ দিতে বিভিন্ন কর্মসূচি লংতরাই ব্যান্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল বসে আঁকো প্রতিযোগিতা। রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এ বসে আঁকো প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার লংতরাইয়ের পক্ষ থেকে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন 4টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কচি কাঁচারা অত্যন্ত আনন্দের সাথে এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। লংতরাই গুড়া মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ জানায়, প্রতি বছরের মতো এবছরও লংতরাই ব্র্যান্ড শিল্প ও বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে। মানুষকে আনন্দ দিতে বিভিন্ন কর্মসূচি লংতরাই ব্র্যান্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল বসে আঁকো প্রতিযোগিতা। ছেলে মেয়েদের আনন্দ দিতে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার মতো রান্নার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং খাওয়ার প্রতিযোগিতা করা হয়েছে। এ ধরনের আয়োজনে সকলের অংশগ্রহণ করেছে। এতে বোঝা যায় লংতরাই মানুষের মনে ভরসার প্রতীক হয়ে গেছে বলে জানান তিনি। আপনার মধ্য দিয়ে আমরা সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন লংতরাই ব্র্যান্ডের পক্ষ থেকে। আমরা লংতরাই ব্র্যান্ড এই যে শিল্প বাণিজ্য মেলায় প্রতি বছরে আমরা অংশগ্রহণ করে থাকি, তাই এই বছর আমরা অংশগ্রহণ করেছি। প্রতিবারে আমরা নতুন নতুন কিছু নিয়ে মানুষ যাতে আনন্দ, মেলার যে একটা বিষয় থাকে, সবাই মিলন এবং আনন্দের যে বিষয়, সেটাকে করার জন্য আমরা প্রতি বছরই সেটা করে থাকি। এবার আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস আমরা করেছি, খাওয়ার প্রতিযোগিতা করেছি, রান্নার প্রতিযোগিতা করেছি, বিভিন্ন কুইজের প্রতিযোগিতা করেছি। এই ধরনের বিভিন্ন কিছু রয়েছে। তার মধ্যে আরেকটি নতুন একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আজকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা করেছি। সেটা 4টি বিভাগে হচ্ছে, ক, খ, গ এবং ঘ 4টি বিভাগে। প্রায় 350-র উপর এখানটায় অংশগ্রহণ করেছে। আমরা ভাবতেও পারিনি যে এতটা অংশগ্রহণ করবে, মানুষের মধ্যে এতটা সাড়া ফেলতে পারবো, আমরা ভাবতে পারিনি। তো আমরা একটা জিনিস আমরা বুঝে গেছি যে আসলে লংতরাই যে তার সততার প্রতীক, মানুষের মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি করতে পেরেছে।
এদিন বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৩.৫ শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। স্যান্দন টিভি। শ্যালকের মারে আহত ভগ্নিপতি, বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনা শনিবার রাতে মুঙ্গিয়াগামী থানাধীন ছনপাড়া এলাকায়। শনিবার রাতে মুঙ্গিয়াগামী থানাধীন বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেববর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তি তাকে প্রাণঘাতী আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিকে হাসপাতালে চিকিৎসারত শ্যামল দেববর্মা জানায় তাকে যে মারধর করেছে সম্পর্কে তার শ্যালক। আরও জানা যায়, গত কয়েক বছর আগে জিতেন্দ্র দেববর্মার বোনের সাথে শ্যামল দেববর্মার বিয়ে হয়েছিল। পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামলের স্ত্রী সন্তানকে নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায়। তখন থেকেই একটা ঝামেলা চলছিল। হাসপাতালের চিকিৎসা শেষে শ্যালক জিতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নিপতি শ্যামল দেববর্মা। এই জায়গাতে আমার বউ বাচ্চা আছে সোনবাড়ি। তখন এই সোনবাড়ি যাওয়ার পরে আমি আমার বাচ্চার লেগে মানে জিনিসটা লয়ে গেলাম, খাবার টাউন কিছু লয়ে গেলাম। লোনের পরে আমার মারছে আর কি। কেডা? জিতেন্দ্র দেববর্মা। কেরে কেরে মারছে এটা তার বুঝবো, এটা তো আমি কেরে মারছি এটা তো আমি কইতে পারলাম না। আপনার নাম কি? আমার নাম শ্যামল দেববর্মা। কোন জায়গা? বাড়ি বংশীপাড়া। এখন দেখার মামলা হলে পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে। স্যান্দন টিভি। বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় অপর এক যুবক চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, বাইকের সাথে একটি মারুতি অল্টো গাড়ির সংঘর্ষ হয়েছে। পরবর্তী সময় স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেটা খেয়ালই আর করছিল, আমি তো উইটা গেছি। আপনি কিসে আসছিলেন? বাইকে? বাইকটা কে চালাইছিল? আপনি না? আমি চালাইছিলাম। আচ্ছা আচ্ছা। আলটু সামনে দিয়ে পড়ছিল, এরপরে রং সাইডে পড়ছিল। আসলে আমি তো সাইড ভাবে যাইতেছি, এবারে তো রং সাইডে পড়ছে আর কি, তো লাইট গেছে। এরপরে আবার সব এদিকে এদিকে কিসের সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? মানে কি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? না আলটু অল্টো গাড়ির লোকে না? তো আপনার নামটা কি দাদা? বয়স কত আপনার? আপনি রকেছেন যে মারা গেছে ওনার নাম কি? ওনার নাম কইতে পারি না, তেও জামাই আমিও জামাই। ডাক্তার সেল বিজেপি ত্রিপুরা প্রদেশ ও মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে রাজধানীর ভট্টপুকুর নিবেদিতার সঙ্গে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার। সেখানে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মোট ৩৫ জন ডাক্তার পরিষেবা প্রদান করেন। পরিষেবা প্রদানের পাশাপাশি রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। স্বাস্থ্য শিবিরে ঘিরে এলাকায় বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রায় ৩০০ জনের উপর রোগী এই শিবিরে পরিষেবা গ্রহণ করেন বলে জানান ডক্টর সুশান্ত রায়। সেবা প্রদান করা হচ্ছে। নমস্কার, আমি ডাক্তার সুশান্ত রায়, মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি। আজকে ৪ ফেব্রুয়ারি আমরা নবোদয় নিবেদিতা সংঘ, যেটা বাপুজি স্কুলের সামনে অবস্থিত, এখানে ওনাদের উদ্যোগে এবং আমরা মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং ডক্টর সেল বিজেপি ত্রিপুরা প্রদেশের প্রচেষ্টায় আমরা এখানে একটা মেগা স্বাস্থ্য শিবির করছি। এই শিবিরের মধ্যে বিশেষত্ব হচ্ছে আমরা এখানে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল এবং চক্ষু রোগের সব বিশেষজ্ঞ ডাক্তারগণ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।